এই মুসলিম ভাবাবেগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে 2025 সালের 6 ডিসেম্বর তার আগেই ট্রাস্টটি তৈরি করে ট্রাস্টটি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য 6 ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের এই বক্তব্য আপনারা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বহুল পরিমাণে প্রচারিত হয়েছেন, দেখেছেন, শুনেছেন, জ্ঞাত হয়েছেন। আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম এই কারণেই যে হুমায়ুন কবিরের এই বক্তব্যের পেছনে যে কটা কারণ আমার মনে হয়েছে আছে, আমি সেগুলো আপনাদের কাছে বলবো। আপনারা এই ভিডিওটা একটু অনুগ্রহ করে দেখে আপনাদের যা বক্তব্য সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু লাইক করলে আমি আরও ভিডিও করার একটা সাহস, শক্তি, ইচ্ছা আরও আমার বাড়বে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে 1528 খ্রিস্টাব্দে বাবরের তৈরি বাবরি মসজিদ উত্তরপ্রদেশে অযোধ্যাতে, যে মন্দিরটা 1992 সালে একদল ধর্মান্ধ ব্যক্তির দ্বারা ধ্বংস হয়েছিল এবং তারপরে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী সেখানে রাম মন্দির তৈরি হয়েছিল, যে রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সেইটার নাম করে, অর্থাৎ বাবরি মসজিদ, ঠিক ওই নামটাই এই মুহূর্তে যে করা হলো, আমার মনে হয় এটা কিন্তু হুমায়ুন চৌধুরী হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে তার মাথা থেকে আসেনি যে আমি বাবরি মসজিদ নামে একটা মসজিদ মুর্শিদাবাদের ভরতপুরে বানাবো। সুগভীর পরিকল্পনা এবং অঙ্ক কষেই তিনি এই কথাটা বলেছেন। দেখুন, উনি যে জেলায় থাকেন, মুর্শিদাবাদ জেলা, তার পাশেই মালদা জেলা। সেই মালদা জেলায় মদিনা মসজিদ, এটা খুব নামকরা মসজিদ, দীর্ঘদিনের, বহু মানুষ সেখানে উপাসনা করতে যান। তো তারপরে আবার নতুন করে মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ বানানোর দরকারটা কি হলো? আসলে আমার কিন্তু মন্দির, মসজিদ, গির্জা, গুম্ফা যে কেউ, যে কোনো ধর্মের মানুষ উপাসনা ক্ষেত্র বানান, উপাসনা করুন, তাতে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। আর আপত্তি থাকলেও কারো কিছু করার নেই। এটা ধর্মনিরপেক্ষ দেশ। তো এই দেশে যে কেউ যে কার ধর্ম পালন করতে পারে এবং পরধর্মের প্রতি সহিষ্ণুতা রাখাটা যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অন্যতম শর্ত, সেটা যদিও আমাদের দেশে বারে বারে লঙ্ঘিত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ওই মুর্শিদাবাদ জেলার মধ্যেই উনি ভরতপুরে দাঁড়িয়ে বেশ কয়েক মাস আগে একটা মন্তব্য করেছিলেন, যেটা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল, যে আমরা এখানে 70% আর ওরা 30% ওদেরকে কুচো কুচো করে ভাগীরথীর জলে ফেলে দেবো। তো এখন এইটা হচ্ছে ওনার মানসিকতা। আর ওই মুর্শিদাবাদ জেলাতে গত 2 মাস আগে বহরমপুর থানা অঞ্চলে অন্তর্গত হাতিনগর এলাকাতে একটি স্কুলের দেওয়ালে পাকিস্তানি পতাকা মেরে দেওয়া হয়েছিল। সেটা নিয়ে যথেষ্ট শোরগোল হয়, এলাকার মানুষ উত্তেজিত হয়, পুলিশ আসে, অবস্থা নিয়ন্ত্রণে আসা হয়। সাম্প্রদায়িক উত্তেজনা কিন্তু ওখানে প্রায়ই চারিদিকে নানানভাবে মাথাচাড়া দেয় মাঝে মধ্যেই। তো সেখানে দাঁড়িয়ে হুমায়ুন চৌধুরী এই যে কথাটা বললেন, আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে উনি রাজনীতিতে ভেসে থাকার জন্যই শুধু নয়, উনি 26 সালে যে ভরতনগর সহ মুর্শিদাবাদের আরও একটি কেন্দ্রে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন, এটা হচ্ছে তার নিজের জমিটাকে শক্ত করা এবং পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সংগঠনটা যাতে আরও বেশি করে শক্তিশালী হয়, তার মধ্যে দিয়ে তৃণমূলের মূল জেলার রাশটা উনি হাতে ধরতে পারেন, সেটাও ওনার একটা লক্ষ্য। এবং আমি মনে করি যে তৃণমূলের একজন এমএলএ হিসেবে এই ধরনের কথা এই মুহূর্তে বলা, অর্থাৎ বাংলাদেশে যখন একটা সাম্প্রদায়িক
অস্থিরতা চলছে, সেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এইখানে এই বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে নতুন করে একটা বিতর্ক গুঞ্জন আকারে হলেও সৃষ্টি করাটা কিন্তু কাম্য ছিল না। কিন্তু এই ধরনের কথাটা আমার মনে হয় যে তৃণমূল নেতৃত্ব সরাসরি না বলে হুমায়ুন চৌধুরী যেটা বলছেন তার প্রতি প্রচ্ছন্ন সমর্থন তাদের আছে। কারণ এই বাংলাদেশের ঘটনায় মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে তিনি বিধানসভায় দুদিন আগে দাঁড়িয়ে সে দেশের যে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে সেই ব্যাপারে তিনি তীব্র প্রতিবাদ করেছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদনও করেছেন যে সে দেশে শান্তি সেনা পাঠাবার। সেটা প্রক্রিয়া উনি ভালোভাবেই জানেন, কেন কোথায় কী পরিস্থিতিতে শান্তি সেনা পাঠাতে হয়। এক্ষেত্রে সেই পরিস্থিতি নেই, তবু উনি কিন্তু বলে যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যে উনি যখন দেখছেন যে বিরোধীরা মাঠে নেমে পড়েছে, বিশেষ করে বিজেপির মতন একটি দল, তারা আরজিকর আন্দোলনের যারা কোনো রকম মাইলেজ পায়নি, যারা আরজিকর আন্দোলন থেকে কোনো ডিভিডেন্ড ঘরে তুলতে পারেনি, এই শুনিয়ে তারা কোমর বেঁধে নেমেছেন, তাহলে হিন্দু ভোটটাকে কনসোলিডেট করার যে দায়িত্ব বিজেপি নিয়ে মাঠে নেমে পড়েছে, উনি চাইছেন যে সেইটাতে যেন আমার যে হিন্দু ভোটের আমি যে 20-25% অংশ পাই সেইটা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। সুতরাং একটা প্রচ্ছন্নভাবে সমর্থন করা। দ্বিতীয়ত হচ্ছে, কারণ উনি নিজেও ওই দীঘাতে একটা জগন্নাথ মন্দির বানাচ্ছেন। দ্বিতীয়ত যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এদেশের এবং বাংলাদেশের যারা মুসলিম মৌলবাদী তাদের কাছে একটা বার্তা দেওয়া, পৌঁছে দেওয়া বার্তা যে আমরা কিন্তু আছি। 3 নম্বর যেটা বিষয় সেটা অনেকে বলছেন, আমি জানি না সেইটা সত্য কিনা, আপনারা ভেবে বলবেন, সেটা হচ্ছে উনি নাকি তৃণমূলের মধ্যে থেকে অন্য কোনো একটি দলের হয়ে এজেন্সির কাজ করে তিনি এদেশের মানে এই রাজ্যের যে ভোটার সেই ভোটারদের মধ্যে একটা মেরুকরণটাকে তীব্র করার চেষ্টা করছেন, যে উনি এমন কিছু বলবেন আর সঙ্গে সঙ্গে আরেকটা দল থেকে কাউন্টার প্রচারে নামা হবে, অর্থাৎ হিন্দু মুসলিমের মেরুকরণটা আরও তীব্র হবে। এটাও মনে হয় একটা অন্যতম কারণ। আমি পরিশেষে যেটা আপনাদের মাধ্যমে হুমায়ুনবাবুর কাছে বলতে চাই, যে মন্দির মসজিদ গির্জা আগেও বলেছি আবারও বলছি, যদি কেউ বানায় তাতে আমার কোনো আপত্তি নেই, বা আপত্তি থাকলেও কিছু আসে যায় না। কিন্তু আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ, সেটা হচ্ছে এ রাজ্যের শিল্প নেই, টাটারা এ রাজ্য থেকে চলে গেছে। টাটাদের না পারুন, সমগোত্রীয় কিছু শিল্পকে এ রাজ্যে যাতে আনা যায় সেই চেষ্টা করুন। দরকার হলে আপনার জেলাতেই সেই শিল্প স্থাপন করুন। 2, আপনি দরকার হলে মুর্শিদাবাদের ওপরে একটা বড় করে ওই বাবরের নামই যদি আপনি করতে চান করুন, একটা হসপিটাল করুন। আমাদের রাজ্যের হসপিটালগুলোর যা হাল, তাতে করে মানুষ বেসরকারি হসপিটালগুলোর দিকে দৌড়চ্ছে। আপনি ওখানে একটা মাদ্রাসা তৈরি করুন, মাদ্রাসা শিক্ষার মধ্যে দিয়ে যাতে ছেলেরা, আপনাদের ধর্মীয় অংশের ছেলেরা আরও উন্নত হতে পারে, তার জন্য অত্যাধুনিক একটা পঠন পাঠন বা টেকনোলজিক্যালি সাউন্ড করার জন্য কলেজ, ইউনিভার্সিটি এগুলো গড়ার উদ্যোগ নিলে আমার মনে হয় সেটাতে অনেক ভালো হতো। মানুষের বিভেদ তৈরি হয়, মানুষের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব তৈরি হয়। এই জায়গা থেকে সরে আসাটাই একমাত্র এই সময়কালে দাঁড়িয়ে আমার মনে হয় সেটাই উচিত। আপনারা কি বলবেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।